দেখতে দেখতে তারা আমার দেখানো ঠিকানায় চলে আসে, কিন্তু দেখে এখানে শুধু ছোট ছোট বাগান, আর কিছুই নেই। আঙ্কেল বলল, কি রে মিতু, তোরে কি এই জায়গার কথা বলেছে? মিতু বলল, হুম বাবা, আমাকে তো এই জায়গাটার কথাই বলেছে। ঈশা বলল, ওই তো ওই সাইডে একটা ছোট বাড়ি দেখা যায়। মিতু বলল, তাড়াতাড়ি চল। বাড়ির ভেতরে এসে দেখে অনেক রক্ত পড়ে আছে, আর একটু সামনে আমি শুয়ে আছি। এইটা দেখে মিতু আর ঈশা কান্না করতে লাগলো। আঙ্কেল বলল, এই তোরা কান্না বন্ধ কর, ওকে আগে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমাকে ধরে গাড়িতে তোলা হলো। আঙ্কেল বলল, ড্রাইভার, এখানে কাছাকাছি কোনো হাসপাতাল আছে? ড্রাইভার বলল, হুম, সামনে একটা হসপিটাল আছে। আঙ্কেল বলল, তাড়াতাড়ি ওখানে নিয়ে চলুন। আঙ্কেলের কথা মতো ড্রাইভার যেতে লাগলো। একটু পর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে আমার অবস্থা দেখে ডাক্তাররা তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নিয়ে গেল। ঈশা আর মিতু কান্না করছে। আঙ্কেল বলল, তোরা কান্না করিস না, ওর কিচ্ছু হবে না, দেখিস। তিশা বসে বসে কার সাথে যেন কথা বলছে। মারিয়া বলল, ম্যাম, রনির এখন কি খবর? তিশা বলল, এখন দেখছি মার থেকে মাসির দরদ বেশি। মারিয়া বলল, ম্যাম, ও তো আমার সাথে কাজ করে, এজন্য। তিশা ফোনটা বের করে আমাকে যেখানে নিয়ে মারা হয়েছে সেখানের কাছাকাছি হাসপাতালে ফোন দিল। তিশা অনুমান করেছে এখানেই নিয়ে যাবে আমাকে। কাছাকাছি হাসপাতাল বলতে এই একটাই আছে। ডাক্তার বলল, হ্যালো, কে বলছেন? তিশা বলল, আমাকে চিনেন না? ডাক্তার বলল, ম্যাম, আপনি আমাদের হাসপাতালে কল দিলেন, আমরা তো ধন্য হয়ে গেলাম। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ম্যাম? তিশা বলল, এখানে রনি নামের একজন রোগী এসেছে। ডাক্তার বলল, জি ম্যাম, কিছুক্ষণ আগেই এসেছে, তবে ওর অবস্থা বেশি একটা ভালো না, হয়তো রক্ত লাগবে। তিশা বলল, রক্ত আর যাই লাগে সবকিছু জোগাড় করেন, আর একটু পর আমার সেক্রেটারি আসবে, কোনো সমস্যা যেন না হয়। ডাক্তার বলল, জি ম্যাম, সব হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। তিশা বলল, আর আমি যে এই হাসপাতালে কল দিয়েছি এটা যেন কেউ জানতে না পারে। ডাক্তার বলল, জি ম্যাম, কেউ জানবে না। রোগী আপনার কি হয় ম্যাম? তিশা বলল, এসব জেনে আপনার লাভ নাই, আপনার কাজ আপনি করুন। ডাক্তার বলল, জি ম্যাম। তিশা চিন্তা করতে লাগলো, এত বেশি মারাটা ঠিক হয় নাই। মারিয়া বলল, ম্যাম, সবকিছু ঠিক আছে তো? তিশা বলল, হুম, কিছুক্ষণ পর তুমি গিয়ে হাসপাতালে বিল দিয়ে আসবা, আর রনির হাতে 50,000 টাকা দিবা। বেচারাকে এত বেশি মারাটা ঠিক হয় নাই। মারিয়া বলল, ম্যাম, আমি আগেই বলেছিলাম ও খুব ভালো ছেলে, আপনার সম্পর্কে একটাও শব্দ বলবে না। তিশা বলল, হুম, তোমার কথাই ঠিক ছিল, সবাই বসে বসে চিন্তা করছে আমার জন্য। ঈশা বলল, আঙ্কেল, আমার মা তো আমার জন্য চিন্তা করবে, আমি তো বলে আসি নাই, আর মাকে কি ভাইয়ার কথা বলবো? আঙ্কেল বলল, কিছুই বলতে হবে না, উনি চিন্তা করবে, পরে দেখা যাবে ওনারও কিছু একটা হয়ে গেছে, আমি বাড়িতে কথা বলছি। মিতু বলল, হুম বাবা, তুমি বলে দাও। 1 ঘন্টা হয়ে গেছে, ডাক্তার আসার এখনো কোনো খবর নাই। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। আঙ্কেল তাড়াতাড়ি ডাক্তারের সামনে গিয়ে বলে, এখন রোগীর কি অবস্থা? ডাক্তার বলল, আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে, কিছুক্ষণ পর রোগীর জ্ঞান ফিরবে। আঙ্কেল বললেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। মিতু বলল, বাবা, স্যার ভালো আছে তো? আঙ্কেল বললেন, হুম রে মা, ভালো আছে, কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। ঈশা বলল, আমি জানি আমার ভাইয়ার কিছু হতে পারে না। যখন আমার জ্ঞান ফিরলো তখন দেখি আঙ্কেল আমার সামনে বসে আছে। আঙ্কেল বললেন, এখন কেমন লাগছে বাবা? আমি বললাম, জি, অনেকটা ভালো ফিল করছি। আঙ্কেল বললেন, একটু দেখে শুনে চলবা না? আচ্ছা, তোমার কিভাবে কি হলো? আমি বললাম, আসলে আঙ্কেল হয়েছে কি, কিছু পোলাপান আমাকে আটকিয়ে বলে আমার কাছে যা আছে সব দিয়ে দিতে, আমি কিছু দেই নাই, এজন্য তারা আমাকে অন্য জায়গায় নিয়ে মারছে। মিথ্যা বললাম। আঙ্কেল বলল, হুম, বুঝতে পারলাম, তুমি থাকো, আমি কিছু খাবার নিয়ে আসি। আমি বললাম, না আঙ্কেল, লাগবে না। আঙ্কেল বললেন, শুয়ে থাকো, এই বলে চলে গেল। হঠাৎ আমার বুকে কে জানি লাফিয়ে পড়লো। মিতু বলল, স্যার আপনার কিছু হয় নাই তো? কত টেনশনে ছিলাম জানেন, আমি আমার বুক থেকে জোর করে ওকে সরালাম। ঈশা বলল, ভাইয়া, তোর যদি আজকে কিছু হয়ে যেত তাহলে আমরা কি করতাম? আমাদের কথা একটুও চিন্তা করলি না? আমি বললাম, আরে বোকা বোন, আমার কিছুই হবে না, তুই কান্না করিস না। মিতু বলল, আপনি আজকে থেকে আর বাসা থেকে বের হতে পারবেন না। আমি হেসে বললাম, কি যে বলো না তুমি? ঈশা বলল, ভাইয়া, তোরে কে এভাবে মারছে? আমি বললাম, এসব শুনে তোর কোনো লাভ নাই, তুই চিন্তা করিস না, আম্মুকে কিছু বলিস নাই তো? ঈশা বলল, না ভাইয়া, কিছু বলি নাই, পরে আম্মু আবার চিন্তা করবে। আমি বললাম, হুম, ভালো করেছিস। হঠাৎ করে মারিয়া এসে বলল, রনি, এখন তুই কেমন আছিস? আমি একটু রাগ দেখিয়ে বললাম, যা তুই, তোর আমার খবর রাখতে হবে না, বিপদে পড়লে কাউকেই পাওয়া যায় না। মারিয়া বলল, আমি কি জানতাম? আমি বললাম, তোর ফোনটা বন্ধ ছিল কেন? মারিয়া বলল, সরি রে, আমার ফোনে আজকে চার্জ ছিল না। আমি বললাম, তুই কি একাই এসেছিস? সাথে বডিগার্ড দেখতে পাচ্ছি না? মারিয়া বলল, বডিগার্ড আনলে সমস্যা হতো, তাই তো একাই এসেছি। আমি বললাম, ভালো করেছিস, কিন্তু তুই কিভাবে জানলি আমার এই অবস্থা? মারিয়া বলল, আমাদের জানতে হয় না, আমাদের কাছে খবর অটোমেটিক থাকে। আমি বললাম, মন্ত্রীর মতো কথা বলা শিখে গেছিস? মারিয়া বলল, সেটা বলতে পারিস। আমি বললাম, মিতু আর ঈশা তোমরা একটু বাইরে যাও,
ঈশা বলল আচ্ছা ভাইয়া এই মিতু চল। আমি বললাম মারিয়া আমাকে কে বা কারা মেরেছে কিছু জানতে পারলি? তো গাইস এই পার্টে যদি তোমরা আবার 1000 কপি লিঙ্ক করে দিতে পারো, 500 কমেন্ট করতে পারো, তাহলে আজকে রাতের মধ্যে আবার নেক্সট পার্ট আপলোড করব। তোমরা যদি বেশি বেশি করে সাপোর্ট দেখাও তাহলে গল্প দিতে অনেক ভালো লাগে আর আইডি রিচটাও ভালো থাকে। তাই বেশি বেশি করে কপি লিঙ্ক করে দাও আর কমেন্ট করো উড়াধুরা, তাহলে ইনশাল্লাহ আজকের মধ্যে আমি নেক্সট পার্ট দেওয়ার চেষ্টা করব যদি তোমরা তোমাদের কথা পূরণ করতে পারো। তো তোমরা তাড়াতাড়ি কপি লিঙ্ক করে দাও।